নেক্সট হচ্ছে আমাদের কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টিতে ফার্স্ট আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে জারণ সংখ্যা বা অক্সিডেশন স্টেট। গ্রুপ 15 এ যারা প্রেজেন্ট আছে এদের প্রত্যেকের যদি আমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লেখার চেষ্টা করি তাহলে এদের বাইরের পক্ষে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2 NP3। এটা আমরা এর আগে দেখেছি। তার মানে এদের বাইরের পক্ষে 5টা ইলেকট্রন প্রেজেন্ট আছে। ঠিক আছে, যেহেতু এদের বাইরের পক্ষে 5টা ইলেকট্রন প্রেজেন্ট আছে সেই কারণে এদের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত হতে পারে? ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হতে পারে +5। এটা ম্যাক্সিমাম পসিবল অক্সিডেশন স্টেট। ঠিক আছে, ম্যাক্সিমাম এদের অক্সিডেশন স্টেট কত হতে পারে? ম্যাক্সিমাম এদের অক্সিডেশন স্টেট হতে পারে +5। কিন্তু যেহেতু গ্রুপের উপর থেকে আমি যদি নিচের দিকে নামি তাহলে কি হবে? ইনার পেয়ার এফেক্টের ভ্যালু বাড়বে, আর ইনার পেয়ার এফেক্টের জন্য এই NH2 ইলেকট্রনগুলোকে ও কিন্তু সহজে ছাড়তে পারবে না। সেই কারণে যত আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব নিচের এলিমেন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট 3 দেখাতে চাইবে। ঠিক আছে, ইনার পেয়ার এফেক্টের কারণে যত আমি উপর থেকে নিচের দিকে নামবো তত কিন্তু এলিমেন্টগুলো +5 দেখাতে চাইবে না। তাদের প্রবাবিলিটি থাকবে আর তারা চেষ্টা করবে যাতে তারা +3 দেখায়। তাদের +3 অক্সিডেশন স্টেট বা +3 জারণ সংখ্যার কম্পাউন্ডগুলো বেশি স্টেবল হবে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট থাকবে +5, আর কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট বা ম্যাক্সিমাম স্টেবল অক্সিডেশন স্টেট থাকবে +3। কারণ এর কারণ হচ্ছে ইনার পেয়ার এফেক্ট। এটা +3 কেন দেখাচ্ছে? এটা +3 দেখাচ্ছে ডিউ টু ইনার পেয়ার এফেক্ট। ঠিক আছে, আচ্ছা এদের মিনিমাম অক্সিডেশন স্টেট কত হতে পারে? মিনিমাম অক্সিডেশন স্টেট কত হয়? মিনিমাম অক্সিডেশন স্টেট হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট -8 অর্থাৎ -3। ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটের থেকে যদি 8 মাইনাস করে দিই তাহলে আমি মিনিমাম অক্সিডেশন স্টেটটা পেয়ে যাই। আর একটা ফর্মুলা আছে যে কোনো পি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত হয়? ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হয় তার গ্রুপ নাম্বার -10। এরা হচ্ছে গ্রুপ 15, এদের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হচ্ছে 15 -10 অর্থাৎ 5। আর মিনিমাম অক্সিডেশন স্টেট কত হবে? ম্যাক্সিমাম -8, সেটা হচ্ছে -3। ঠিক আছে, তাহলে আমি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট আর মিনিমাম অক্সিডেশন স্টেট পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোভ্যালেন্সি। জারণ সংখ্যার আন্ডারে আরেকটা জিনিস আমরা স্টাডি করব সেটা হচ্ছে কোভ্যালেন্সি। কোভ্যালেন্সি মানে কি? কোভ্যালেন্সি মানে হচ্ছে একটা অ্যাটম টোটাল কতগুলো বন্ড তৈরি করবে। কেমিস্ট্রিতে এইটা নিয়ে অনেকে কনফিউশন থাকে যে নাইট্রোজেন কখনো 3টে করছে, 4টে করছে, ফসফরাস 5টা করছে, সালফার 6টা করছে, এত বন্ড কিভাবে তৈরি হচ্ছে? আমরা এর আগে যখন লুইস স্ট্রাকচার স্টাডি করেছিলাম সেখানে দেখেছিলাম প্রত্যেকটা অ্যাটম বাইরের পক্ষে 8টা ইলেকট্রন রাখতেছে, কিন্তু এখানে যে যতগুলো পারছে রেখে দিচ্ছে, এটা কি করে পসিবল? তাহলে আমি কি করে করব? তার মানে তো এর মধ্যে কোনো অর্ডারই নেই। এটা হচ্ছে সবার জেনারেল থিংকিং, বাট ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আমি এখানে স্টাডি করব যে একটা অ্যাটম ম্যাক্সিমাম কতগুলো বন্ড তৈরি করতে পারে, সেটাই এখানে স্টাডি করব। ওকে, তাহলে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2 NP3। আচ্ছা, এটা হচ্ছে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা হচ্ছে NH2 NP3। ঠিক আছে, এটা হচ্ছে আমার s অরবিটাল আর এটা হচ্ছে আমার p অরবিটাল। ঠিক আছে, এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2 NP3। ঠিক আছে, আচ্ছা যদি আমি নাইট্রোজেনের ক্ষেত্রে স্টাডি করি তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমি কি দেখতে পাবো? নাইট্রোজেন মানে n কত? নাইট্রোজেন মানে আমার সেখানে n 2, অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে এই অরবিটাল গুলো হচ্ছে 2s2 2p3। আর আমি কি জানি 2s আছে, 2p আছে, কিন্তু 2d বলে কিছু নেই, তাই না? সেকেন্ড পিরিয়ডে কোনো d অরবিটাল নেই। d অরবিটাল স্টার্ট হচ্ছে থার্ড পিরিয়ড থেকে। ঠিক আছে, তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে ওর যে ব্যালেন্স কক্ষ ns আর np মানে 2s আর 2p, তার বাইরে কোনো d অরবিটাল নেই, ফাঁকা আছে সেই 3s, আর 3s এর সাথে 2p এর গ্যাপ অনেক বেশি। নাইট্রোজেনের ক্ষেত্রে তাহলে এইটা হচ্ছে আমার 2s অরবিটাল আর এটা হচ্ছে আমার 2p অরবিটাল, বাইরে কোনো 2d অরবিটাল প্রেজেন্ট নেই। সেই কারণে
নাইট্রোজেন ম্যাক্সিমাম কতগুলো বন্ড করতে পারে? যদি আমার আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকে বা সিঙ্গেল ইলেকট্রন প্রেজেন্ট থাকে, তাহলে ওই সিঙ্গেল ইলেকট্রন গুলো কি করতে পারে, পাশে যদি অন্য আরেকটা কোনো অ্যাটম আসে, ফর এক্সাম্পল পাশে একজন এসেছে x, ঠিক আছে, x এর কাছে একটা একটা করে ইলেকট্রন আছে, ঠিক আছে, আর ওই x এর কাছে যে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে একটা বন্ড করতে পারে। x এর কাছে আমি ধরে নিচ্ছি একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তারপরে কোনো এলিমেন্টের কাছে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে সেই আনপেয়ার্ড ইলেকট্রন গুলো এক একটা কোভ্যালেন্ট বন্ড করতে পারে। কারণ আমরা কি জানি, এটাকে তো আমরা স্টাডি করেছি যে দুটো অ্যাটম নিচ্ছি A আর B, প্রত্যেকের কাছে যদি একটা একটা ইলেকট্রন থাকে ওই দুটো ইলেকট্রন দিয়ে ওরা একটা বন্ড তৈরি করে। সিমিলারলি নাইট্রোজেনের কাছে টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন আছে তিনটে, সেই কারণে তিনটে সমযোজী বন্ধন বা তিনটে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, ঠিক আছে। আর কি বন্ড করতে পারবে? হ্যাঁ করতে পারবে। নাইট্রোজেন তার মধ্যে থাকা তিনটে সিঙ্গেল ইলেকট্রন দিয়ে তিনটে বন্ড তৈরি করেছে। আরেকটা এই যে প্রেজেন্ট আছে এটা হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার, দুটো ইলেকট্রন একসাথে আছে পেয়ার অবস্থা, এটা হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার। আর এই লোন পেয়ারটা দিয়ে নাইট্রোজেন কিন্তু কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারে। কোভ্যালেন্ট বন্ড মানে কি? কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে যে বন্ডে দুটো অ্যাটমই আমার একটা একটা করে ইলেকট্রন দেয় আর নিজেদের মধ্যে বন্ড তৈরি করে, ঠিক আছে। কোঅর্ডিনেট বন্ড মানে কি? কোঅর্ডিনেট বন্ড মানে হচ্ছে একটা অ্যাটম দুটো ইলেকট্রন দেবে আর একজন শুধু ফাঁকা অরবিটাল দেবে, ঠিক আছে। এইখানে আমি দেখতে পাচ্ছি ইকুয়াল শেয়ারিং, আর এখানে আমি কি দেখতে পাচ্ছি, দুটো ইলেকট্রনই A দিচ্ছে, ওই কারণে এই ধরনের বন্ডিংকে এরকম একটা অ্যারো দিয়ে দেখানো হয়। এখন জেনারেলি বইতে এরকম অ্যারো দেখায় না, এই অ্যারোটাকে যদি আমি এইভাবে দেখাতে চাই তাহলে নরমাল কোভ্যালেন্ট বন্ডের থেকে এর একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা দেখানোর জন্য যে ইলেকট্রনটা দিচ্ছে তার মধ্যে একটা প্লাস, যে ইলেকট্রনটা নিচ্ছে তার মধ্যে একটা মাইনাস দেখানো। এই দুটো সেম, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, এরকম অ্যারো দেখানো আর যে ইলেকট্রন দিচ্ছে তার মধ্যে প্লাস, যে ইলেকট্রন নিচ্ছে তার মধ্যে মাইনাস দেখানো, সেম জিনিস। এই প্লাস আর মাইনাস চার্জটা হচ্ছে আমার রিয়েল চার্জ নয়, এটাই হচ্ছে আমার ফর্মাল চার্জ বা কার্যকরী আধান। এইভাবেই ফর্মাল চার্জটা এসেছে। ফর্মাল চার্জে আর কোনো ডেফিনিশন নেই, ফর্মাল চার্জ আর কোনো কাজে লাগে না। ফর্মাল চার্জ দিয়ে অ্যাকচুয়ালি দেখানো হয় কোঅর্ডিনেট বন্ডিং। কোঅর্ডিনেট বন্ডিং কে যখন আমি কোভ্যালেন্টের মতো দেখাতে চাইবো তখন আমাকে ফর্মাল চার্জ ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে ফোর্থ যে বন্ডটা নাইট্রোজেন দেখাতে পারে সেটা হচ্ছে একটা কোঅর্ডিনেট বন্ড। সেই কোঅর্ডিনেট বন্ডটা নাইট্রোজেন কিভাবে করবে? এই লোন পেয়ারটা দিয়ে করবে। আর একটা কোনো এলিমেন্ট এলো, সাপোজ ই এর কাছে যদি একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকে, ওই ভ্যাকেন্ট অরবিটালে এ ওই দুটো ইলেকট্রন দেবে, দিয়ে একটা ফোর্থ বন্ড করবে। ফর এক্সাম্পল যদি আমি এই মলিকিউলটা দেখি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেনের এই তিনটে সিঙ্গেল ইলেকট্রন তিনটে হাইড্রোজেনের সাথে তিনটে সিগমা বন্ড তৈরি করে দিচ্ছে, মানে জিনিসটা দেখতে এরকম, ঠিক আছে। আর মাথায় একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে। নাইট্রোজেন যদি চায় ও কি করবে, পাশে আরো একটা অ্যাটম নিয়ে নেবে যেটা হচ্ছে আমার H+, H+ এর কাছে একটা ফাঁকা অরবিটাল আছে, ফাঁকা 1s অরবিটাল আছে, H+ মানে তার কাছে কোনো ইলেকট্রন নেই, তার কাছে একটা ফাঁকা 1s আছে। নাইট্রোজেন চাইলে তার দুটো ইলেকট্রনকে ওই ফাঁকা 1s এ দিতে পারে আর দিয়ে ও একটা নতুন বন্ড তৈরি করতে পারে, এটা কি বলে অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে। সেই কারণে নাইট্রোজেন ম্যাক্সিমাম কটা বন্ড করতে পারে? 4টে, তাই নাইট্রোজেনের কোভ্যালেন্সি 4। তাহলে এইভাবে আমার অ্যামোনিয়াম আয়নটা তৈরি হয়েছে। আচ্ছা নাইট্রোজেনের মধ্যে পজিটিভ চার্জটা কিভাবে এলো? আগে কি ছিল, বন্ড তৈরি করার আগে H+ ছিল, জিনিসটা এরকম, নাইট্রোজেন দুটো লোন পেয়ার দিয়ে দিল H+ কে, যখন এই বন্ডটাকে আমি কোভ্যালেন্টের মতো লিখবো তখন কি হবে, তখন যে ইলেকট্রন দিয়েছে তার মাথায় প্লাস, যে ইলেকট্রন নেবে তার মাথায় মাইনাস, তার মানে এই মাথায় প্লাস থাকলো, এই মাথায় প্লাস আর মাইনাস দুটো মিলে কেটে গেল, এটাই হচ্ছে আমার অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে। ওকে, তাহলে নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টে বন্ড তৈরি করতে পারে। আর যদি আমি এই গ্রুপেরই অন্যান্য এলিমেন্ট দেখার চেষ্টা করি তারা ম্যাক্সিমাম কটা বন্ড তৈরি করবে দেখা যাক। যদি আমি ফসফরাস নিয়ে, ফসফরাসের ক্ষেত্রে n হচ্ছে আমার 3s 3p, 3s এর দুটো 3p তে তিনটে। আচ্ছা এদের ক্ষেত্রে কিন্তু বাইরে একটা ফাঁকা অরবিটাল প্রেজেন্ট থাকে যেটা হচ্ছে 3d, 3d তে কোনো ইলেকট্রন থাকে না।
আর এটা 3s 3p 3d অর্থাৎ n এর ভ্যালু সেম, এদের মধ্যে এনার্জি গ্যাপটা অনেকটা কম, ঠিক আছে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কি ছিল, 2s ছিল 2p ছিল, তার পরের অরবিটাল কি ছিল 3s, অর্থাৎ ডিফারেন্ট কক্ষ, আলাদা একটা কক্ষ, তাদের মধ্যে এনার্জি গ্যাপ অনেক বেশি। আর এটা সেম কক্ষের দুটো অরবিটাল, এদের মধ্যে এনার্জি গ্যাপ আছে ভালো মতোই, কিন্তু অন্তত নাইট্রোজেনে যতটা গ্যাপ তার থেকে কম। এখান থেকে এখানে ইলেকট্রন নিয়ে যাওয়া অনেকটাই সহজ। এবারে ফসফরাস তার কোভ্যালেন্সি কত দেখাতে পারে। জেনারেলি নাইট্রোজেনের যা কনফিগারেশন ছিল ফসফরাসেরই সেম টাইপের, তাহলে ফসফরাস চাইলে তিনটে বন্ড ইউজ করতে পারে বা তিনটে বন্ড তৈরি করতে পারে, তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ফসফরাস চাইলে তিনটে বন্ড তৈরি করতে পারে। ফর এক্সাম্পল তিনটে বন্ড কার কার ক্ষেত্রে ফসফরাস তৈরি করে, PCl3 মলিকিউলটা দেখা যায়। PCl3 মলিকিউলে কি হয়, ফসফরাস এই যে তিনটে ইলেকট্রন আছে, তিনটে সিঙ্গেল ইলেকট্রন দিয়ে বা তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে তিনটে ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে বন্ড তৈরি করে। আর PCl3 মলিকিউলে একটা লোন পেয়ারও দেখা যায়, তো এইভাবেই আমার PCl3 মলিকিউলটা তৈরি হয়েছে। আচ্ছা, ফসফরাস চাইলে চারটে বন্ড তৈরি করতে পারে, এটাকে কোঅর্ডিনেট হিসেবে ইউজ করতে পারে, সেটা খুব কম্পাউন্ড দেখাও যায় কিছু কিছু, কিন্তু সেটা খুবই রেয়ার। আরেকটা কি করতে পারে ফসফরাস, ফসফরাস চাইলে এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারের একটা ইলেকট্রনকে 3s থেকে ও ট্রান্সফার করতে পারে 3d তে। যদি ট্রান্সফার করে তাহলে কি হবে, আচ্ছা যদি সে ট্রান্সফার করে ওই ইলেকট্রন থেকে 3s থেকে 3s যদি ট্রান্সফার করে, এই ট্রান্সফার করতে অবশ্যই একটা এনার্জি আমার লাগবে, ভালো অ্যামাউন্টেরই একটা এনার্জি লাগবে। এই যে এনার্জি লাগছে সেটা কম্পেনসেট হয়ে যাবে, কিভাবে হবে, একটা ইলেকট্রন যদি আমি ট্রান্সফার করি আমি 5টা আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে গেলাম, যেটা নাইট্রোজেনের ক্ষেত্রে পসিবল ছিল। যেহেতু 5টা আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে গেছি, ফসফরাস আমার 5টা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে, ঠিক আছে। সেই কারণে আমরা দেখতে পাই যে PCl5 তৈরি হয়, সেই কারণে আমরা দেখতে পাই যে PCl5 এক্সিস্ট করে। PCl5 এর ক্ষেত্রে কিন্তু কোনো লোন পেয়ার নেই, ঠিক আছে। সেই কারণে আমি দেখতে পাই যে ফসফরাস যেহেতু 5টা সিগমা বন্ড তৈরি করতে পারে বা 5টা কোভ্যালেন্ট বন্ড যদি তৈরি করতে পারে, সেই কারণে PCl5 এক্সিস্ট করে। তো এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে যে NCl5 কেন এক্সিস্ট করে না, কারণ নাইট্রোজেন 5টা কোভ্যালেন্ট বন্ড বানাতে পারে না, কিন্তু PCl5 এক্সিস্ট করে। ফসফরাসের পরে যদি আমি দেখার চেষ্টা করি আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, প্রত্যেকের ক্ষেত্রে বাইরে ডি অরবিটালটা পাবো, সেই কারণে প্রত্যেকেই ম্যাক্সিমাম কটা বন্ড তৈরি করতে পারে, 5টা। কিন্তু নাইট্রোজেন ম্যাক্সিমাম কটা বন্ড তৈরি করতে পারে, 3টে করতে পারে কোভ্যালেন্ট, আর যদি আরো বাড়াতে চায় তাহলে 4টে করতে পারে, ঠিক আছে। আর বাকি সবাই 5টা করে করতে পারে, ওকে। আচ্ছা, আর একটা জিনিস, এরা যদি চায় এরা ম্যাক্সিমাম চাইলে 6টাও করতে পারে। কিভাবে 6টা করতে পারে, এদের তো ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তো এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে এদের কাছে যেহেতু ভ্যাকেন্ট অরবিটাল আছে, তো বাইরে থেকে যদি কোনো এলিমেন্ট চায়, ফর এক্সাম্পল বাইরে থেকে আমি একটা এলিমেন্ট নিলাম x, তার কাছে একটা ভর্তি অরবিটাল আছে, তো ওই ভর্তি অরবিটালটা এদের ভ্যাকেন্ট অরবিটালের সাথে চাইলে কোঅর্ডিনেট বন্ড করতেই পারে, কারণ এদের কাছে তো ভ্যাকেন্ট অরবিটাল আছে। ওই কারণে এটা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 5ও দেখাতে পারে, 6ও দেখাতে পারে, এটা কোনো কোনো ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 6ও দেখাতে পারে। 6 এর বেশি হয় না, কারণ কোঅর্ডিনেশন নাম্বার 6 এর বেশি সাধারণত এক্সিস্ট করে না। 6 মানে চারিদিক থেকে ঘিরে ধরছে, 6 মানে ফর এক্সাম্পল যদি PCl5 কে আমি একটা Cl- এর সাথে রিঅ্যাকশন করি, Cl- মানে হচ্ছে তার কাছে একটা ভর্তি কক্ষ আছে, তার কাছে একটা ভর্তি 3p কক্ষ আছে। আচ্ছা, Cl- মানে তার কাছে একটা ভর্তি 3p অরবিটাল আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার Cl-, Cl- এর কাছে আমার একটা ভর্তি 3p অরবিটাল আছে, আর এই 3p অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রনকে ও কিন্তু এই ফসফরাসের ভ্যাকেন্ট 3d অরবিটালে পাঠাতে পারে, আর যদি পাঠিয়ে দেয় একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হবে, আর ওই কোঅর্ডিনেট বন্ড তৈরি হওয়ার ফলে আমার তৈরি হবে PCl6-, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে হাইড্রাইডস। আচ্ছা, হাইড্রোজেনের তুলনায় গ্রুপ 15 এর এলিমেন্ট গুলো অনেক বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায়, অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ায় হাইড্রাইডস গুলো বা হাইড্রাইডস গুলোতে এদের অক্সিডেশন স্টেট নরমালি -3 দেখা যায়। ফর এক্সাম্পল
হাইড্রাইডস গ্রুপ 15 এর হাইড্রাইডস গুলি হলো NH3 PH3 NCH3 SPH3 এই প্রত্যেকটা হাইড্রাইডস এ এদের অক্সিডেশন স্টেট -3, কারণ এরা হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, যদি এদের স্ট্রাকচার আমি কম্পেয়ার করি, যে কোনো একজনের স্ট্রাকচার নিয়ে আমি কম্পেয়ার করতে পারি। যেমন অ্যামোনিয়ার যদি আমি স্ট্রাকচার কম্পেয়ার করি, তাহলে প্রত্যেকের মাথায় একটা করে লোন লেয়ার আছে। যদি আমি অ্যামোনিয়ার স্ট্রাকচার নিয়ে কম্পেয়ার করি, তাহলে কি দেখতে পাবো? অ্যামোনিয়াতে আমার প্রেজেন্ট ছিল কি নাইট্রোজেন, মানে তার কাছে প্রেজেন্ট ছিল আমার একটা ns অরবিটাল আর একটা প্রেজেন্ট ছিল আমার np অরবিটাল। এখানে n হচ্ছে আমার 2, তার মানে এটা হচ্ছে আমার 2s অরবিটাল, এটা হচ্ছে আমার 2p অরবিটাল। ঠিক আছে, ওকে। তাহলে কি হলো, এর ক্ষেত্রে আমার এই যে চারটে অরবিটাল আছে, যেহেতু আমার এখানে তিনটে বন্ড তৈরি করতে হবে, তিনটে NH বন্ড তৈরি করতে হবে, সেই কারণে তিনটে আলফাইড ইলেকট্রন হলেই হয়ে যাবে। আচ্ছা, এই চারটি অরবিটাল মিক্স করে, আর মিক্স করে নতুন চারটে অরবিটাল তৈরি করে। মিক্সটা কেন করলো? মিক্স করার আগে এদের এনার্জি ডিফারেন্স ছিল, s অরবিটাল এনার্জি কম ছিল, p অরবিটাল এনার্জি বেশি ছিল। মিক্স করা অনেকগুলো ডিজাইন আছে, যেগুলো কেমিক্যাল কম্পাউন্ডে সবাই স্টাডি করেছে। মিক্স করার ফলে নতুন চারটে অরবিটাল তৈরি হলো, যাদের প্রত্যেকের এনার্জি সেম, আর এই নতুন চারটে অরবিটালকে বলে sp3 অরবিটাল, কারণ একটা s তিনটে p মিক্স করেছে। ঠিক আছে, তাহলে নতুন চারটে sp3 অরবিটাল তৈরি করলো। এই নতুন চারটে sp3 অরবিটালের মধ্যে তিনটে অরবিটাল, যাদের মধ্যে একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে, তারা তিনটে হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে ওভারল্যাপ করলো, আর ওভারল্যাপ করে তিনটে NH বন্ড তৈরি করলো। ঠিক আছে, আর একটা যে sp3 অরবিটাল পড়ে আছে, সেটা হচ্ছে নাইট্রোজেনের মাথারই লোন। ঠিক আছে, তাহলে যেহেতু এদের হাইব্রিডাইজেশন দেখলাম আমি sp3, এদের স্ট্রাকচার গুলো দেখতে কেমন? এদের স্ট্রাকচার গুলো আমি বিএসসি পিআর থিওরি থেকে প্রেডিক্ট করতে পারি। প্রত্যেকের কাছে আছে একটা লোন পেয়ার, আর এরা তিনটে করে কোভালেন্ট বন্ড তৈরি করেছে। ঠিক আছে, এখানে এই যে অ্যাটম গুলো প্রেজেন্ট আছে, এদের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, আর এদের শেপটা কি? এদের শেপটা হচ্ছে পিরামিড। আচ্ছা, আমি যদি প্রত্যেকটা হাইড্রাইডকে দেখার চেষ্টা করি, প্রত্যেকের ক্ষেত্রে আমি সেম টাইপের বন্ডিং দেখতে পাবো, সেম স্ট্রাকচার দেখতে পাবো, সেম হাইব্রিডাইজেশন দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, এরপর এই যে হাইড্রাইড গুলো আমি পেয়েছি, গ্রুপ 15 এলিমেন্টস এর যে হাইড্রাইড গুলো আছে, এদের প্রপার্টি নিয়ে স্টাডি করব। ওকে, এক নম্বর হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা, বন্ধন কোণ HNH, n ধরছি না আমি, জেনারেলি E ধরছি, HEH বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। ফার্স্ট প্রপার্টি হচ্ছে এই অ্যাঙ্গেলটা HEH বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ কার ক্ষেত্রে কত হবে। ফার্স্টে আমি এদের প্রত্যেকের যে বন্ড অ্যাঙ্গেল ভ্যালু, এক্সপেরিমেন্টাল ভ্যালু, সেই ভ্যালুগুলো লিখে দিচ্ছি। প্রথমত অ্যামোনিয়ার ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে 107 ডিগ্রি বা 107.8 ডিগ্রি। PH3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 93.6 ডিগ্রি। আর্সেনিকের ক্ষেত্রে হচ্ছে 91.8 ডিগ্রি। SbH3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 91.3 ডিগ্রি। বিসমাথের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 91 ডিগ্রি। এগুলো হচ্ছে এদের এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্টাল বন্ড অ্যাঙ্গেল। এবারে বন্ড অ্যাঙ্গেলটা যত আমি NH3 থেকে BiH3 এর দিকে যাচ্ছি, তত বন্ড অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমছে। কেন কমছে? তার রিজনটা খুবই ইজি। যদি আমি কম্পাউন্ডটা আরেকবার ড্র করি, তাহলে দেখা যাবে কম্পাউন্ডটা দেখতে কেমন ছিল। একটা, আচ্ছা এখানে n ড্র করছি আমি, ইন জেনারেল যদি ড্র করি, আমি এখানে E ড্র করছি। কোন একটা এলিমেন্ট, সে তিনটে হাইড্রোজেনের সাথে কোভ্যালেন্ট বন্ড করেছে, আর একটা লোন পেয়ার আছে। যত আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব, তত কি হবে? এই যে E প্রেজেন্ট আছে, E এর ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে ডিক্রিজ করবে, আর যত ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে, তত কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি মানে
এই যে বন্ডটা প্রেজেন্ট আছে এই বন্ডের ইলেকট্রনগুলোকে নিচের দিকে টানা, এই যে বন্ডে যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট আছে এগুলোকে নিচের দিকে টানার প্রবণতা। তাহলে যদি ইলেকট্রোনেগেটিভিটি অনেক কমে যায়, আচ্ছা তাহলে যদি ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি থাকে তাহলে কি হবে, এই বন্ডে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো অনেকটা ই এর কাছাকাছি অবস্থান করবে। যদি প্রত্যেকটা বন্ডে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো ই এর দিকে সরে যায় তাহলে কি হবে, এই দুটো বন্ডের মধ্যে রিপালশন অনেক বেড়ে যাবে। কেন বেড়ে যাবে আরেকবার এঁকে দেখাচ্ছি। এই যে দুটো বন্ড আছে, এই যে বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো যে প্রেজেন্ট আছে এই ইলেকট্রনগুলো যদি ই এর দিকে সরে যায় তার মানে কি দুটো ইলেকট্রনের মধ্যে অ্যাকচুয়ালি ডিসটেন্সটা কমে যাচ্ছে, তার ফলে কি হবে এই দুটো বন্ডের মধ্যে রিপালশন খুব বেশি হবে, আর রিপালশন বেশি হওয়ার কারণে কি হবে এটা আরো ওয়াইডেন হবে, আরো খুলে যাবে, ফলে বন্ধন কোণটা বেড়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এইখানে যে সেন্ট্রাল অ্যাটম আছে অর্থাৎ নাইট্রোজেন ও ফসফরাস ও আর্সেনিক ও সেই সেন্ট্রাল অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত ইলেকট্রনগুলো ই এর দিকে সরে যাবে, তার ফলে কি হবে ওই দুটো পাশাপাশি বন্ডের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বাড়বে, যার ফলে বন্ধন কোণ বাড়বে। অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে বন্ধন কোণ তত বেশি হবে, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে, ওই কারণে বন্ধন কোণ ডিক্রিজ করছে। তাহলে বন্ধন কোণের অর্ডারটা আমি কিভাবে লিখছি, ইলেকট্রোনেগেটিভিটি যত আমার ডিক্রিজ করছে আমার বন্ড অ্যাঙ্গেলও ডিক্রিজ করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্ষারকীয়তা বা বেসিসিটি, ক্ষারকীয়তা বা বেসিসিটি। ঠিক আছে, এরা প্রত্যেকেই অ্যামোনিয়া হোক বা PH3 হোক ACH3 হোক বা BiH3 হোক প্রত্যেকেই কিন্তু লুইস বেস। কেন এরা লুইস বেস, কারণ এদের মাথায় একটা করে লোন পেয়ার আছে। লুইস বেস মানে হচ্ছে তারা কত ভালোভাবে তাদের মাথায় লোন পেয়ারটাকে ডোনেট করতে পারে। ঠিক আছে, তাহলে এরা প্রত্যেকে হচ্ছে আমার লুইস বেস। প্রত্যেকে যদি আমি লুইস বেসিসিটি কম্পেয়ার করি আমি কি দেখতে পাবো, আমি দেখতে পাবো নাইট্রোজেনের লুইস বেসিসিটি ম্যাক্সিমাম, আর গ্রুপের উপর থেকে নিচে লুইস বেসিসিটি আস্তে আস্তে কমবে। এবারে কেন কমছে তার কারণ হচ্ছে, আচ্ছা কেন অ্যামোনিয়ার লুইস বেসিসিটি ম্যাক্সিমাম, তার কারণ হচ্ছে নাইট্রোজেন যেহেতু খুব ছোট এলিমেন্ট, নাইট্রোজেন খুব ছোট এলিমেন্ট হওয়ায় নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটিটা অনেক বেশি। লুইস বেসিসিটি কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে ইলেকট্রন ডেনসিটির উপর, কত বেশি ইলেকট্রন ঘনত্ব আছে নাইট্রোজেনের মাথায়। এরা প্রত্যেকেই হচ্ছে সেম গ্রুপে, কিন্তু নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। কেন ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, তার কারণ হচ্ছে এর সাইজ সবচেয়ে ছোট। আর ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের মাথায় সবচেয়ে বেশি, তারপর ফসফরাস আর্সেনিক আস্তে আস্তে যখন গ্রুপের উপর থেকে নিচে নামবো তাদের সাইজ যেহেতু অনেক বড় তাদের মাথায় ইলেকট্রন ঘনত্বটা অনেক কম। আর এর ক্ষেত্রে এর মাথায় ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম হয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে লুইস বেসিসিটি ম্যাক্সিমাম। তাহলে লুইস বেসিসিটি পুরোপুরি ডিপেন্ড করছে কার উপর, ইলেকট্রন ডেনসিটির উপর। ইলেকট্রন ডেনসিটি অন দ্য অ্যাটম, অ্যাটমের উপরে ইলেকট্রন ডেনসিটি যত বাড়বে তত লুইস বেসিসিটি বাড়বে। ঠিক আছে, কারণ অ্যাটমের মাথায় ইলেকট্রন ডেনসিটি যত বাড়বে তত ভালোভাবে সে ডোনেট করতে পারবে, আর যত ভালোভাবে সে ডোনেট করতে পারবে তার লুইস বেসিসিটি ম্যাক্সিমাম হবে। সেই কারণে অ্যামোনিয়া সবচেয়ে স্ট্রং বেস, আর সবচেয়ে উইক বেস হচ্ছে BiH3। ঠিক আছে, থার্ড প্রপার্টি হচ্ছে তাপীয় স্থায়িত্ব। ঠিক আছে, কোন মলিকিউলটা বেশি স্থায়ী, যদি আমি এদের তাপীয় স্থায়িত্ব দেখি তাহলে দেখতে পাবো যদি আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে নামি তখন কি হবে, তখন আস্তে আস্তে আমার এই সেন্ট্রাল যে অ্যাটমটা আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এদের সাইজটা আস্তে আস্তে বাড়ছে। যেহেতু এদের সাইজ বাড়ছে ওই কারণে আমি বলতে পারি এদের সাথে যে হাইড্রোজেনের বন্ডটা আছে এই বন্ডটা আস্তে আস্তে বড় হচ্ছে বা এই বন্ডের লেন্থটা আস্তে আস্তে বাড়ছে। তার কারণ কি, ই এর সাইজ বাড়ছে আস্তে আস্তে ডাউন দেখো, আর যত বন্ড লেন্থ বাড়বে তত কি হবে, বন্ডটা আস্তে আস্তে উইক হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি EH বন্ড স্ট্রেংথটা আমার গ্রুপের উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে কমছে। অ্যামোনিয়া থেকে BiH3 তে আমি যদি যাই তাহলে EH যে বন্ড স্ট্রেংথ সেটা আস্তে আস্তে উইক হচ্ছে।
যেহেতু আস্তে আস্তে আমার বন্ডটা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, ওই কারণে অ্যামোনিয়ার তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি আর BiH3 তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম, কারণ এই বন্ডটা Bi আর এই হাইড্রোজেনের মধ্যে বন্ডটা অনেক উইক। তাহলে আমরা দেখলাম যে গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে নামি, তাহলে হাইড্রাইডগুলো তাপীয় স্থায়িত্বর অর্ডারটা কি হবে? অ্যামোনিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আর BiH3 এর ক্ষেত্রে সবচেয়ে কম। তার কারণ কি দেখলাম? তার কারণ হচ্ছে গ্রুপের উপর থেকে নিচে নামলে হাইড্রোজেনের সাথে যে বন্ডটা তৈরি হয় সেটা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফোর্থ যে প্রপার্টিটা দেখব সেটা হচ্ছে বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা মানে কি? বিজারণ ক্ষমতা মানে হচ্ছে অন্য কাউকে বিজারিত করার ক্ষমতা, অর্থাৎ নিজে জারিত হওয়ার ক্ষমতা। বিজারণ অন্য কাউকে কিভাবে করব? হাইড্রোজেন ডোনেট করব। কখন আমি হাইড্রোজেন ভালোভাবে ডোনেট করতে পারবো? যদি আমার স্থায়িত্ব কম হয়, যদি আমার বন্ডটা উইক হয়। সেই কারণে তাপীয় স্থায়িত্ব যখন আমি স্টাডি করেছি, আমি দেখেছি সবচেয়ে উইক বন্ড দেখা যায় Bi আর হাইড্রোজেনের মধ্যে। এর তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম, এ খুব তাড়াতাড়ি হাইড্রোজেন ছেড়ে দিতে পারে। ওই কারণে যে তাড়াতাড়ি হাইড্রোজেন ছাড়বে তার বিজারণ ক্ষমতা তত বেশি হবে, সে অন্য কাউকে তত তাড়াতাড়ি বিজারিত করবে। ওই কারণে আমি বলতে পারি বিজারণ ক্ষমতা ইজ প্রপোর্শনাল টু 1 বাই তাপীয় স্থায়িত্ব। যার তাপীয় স্থায়িত্ব যত বেশি তার বিজারণ ক্ষমতা তত কম। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কের অর্ডারে যদি আমি NH3 থেকে BH3 অবধি সাজাই, তাহলে জেনারেল অর্ডারটা কি হবে? স্ফুটনাঙ্ক কার উপর ডিপেন্ড করছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অনুযায়ী যদি আমি এদেরকে সাজিয়ে দিই, তাহলে আমার অর্ডারটা কি হবে? BiH3 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম, তারপরে হবে আমার BiH3 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম, তারপরে হবে আমার SbH3, তারপরে হবে আমার SH3, তারপরে PH3, আর লাস্টে হবে অ্যামোনিয়া। তার মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক মিনিমাম, BiH3 এর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক ম্যাক্সিমাম। এটা হওয়া উচিত আমার জেনারেল অর্ডার। কিন্তু আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা কেমিক্যাল কম্পাউন্ডে পড়েছি, সেটা হচ্ছে হাইড্রোজেন যখন আমার নাইট্রোজেন, ফ্লোরিন বা অক্সিজেন এই তিনটে অ্যাটমের সাথে কোভ্যালেন্টলি কানেক্টেড থাকে, পাশে আরো একটা নাইট্রোজেন, ফ্লোরিন বা অক্সিজেনের মতো একটা অ্যাটম হয়, তখন সে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করে। তার মানে এই অ্যামোনিয়াতে হাইড্রোজেন যেহেতু নাইট্রোজেনের সাথে বন্ড করে আছে, আর পাশে আরেকটা অ্যামোনিয়া মলিকিউল যদি সে পায়, তাহলে কিন্তু ও হাইড্রোজেন বন্ড তৈরি করবে। তার মানে আমি এই অর্ডারটা কার রেসপেক্টে সাজিয়েছি? ভ্যান ডার ওয়ালস ফোর্সের রেসপেক্টে। কিন্তু আমি অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ড দেখতে পাবো, আর হাইড্রোজেন বন্ড দেখতে পাওয়ার কারণে এই অর্ডারটা কিন্তু ভুল হয়ে যাবে। এই অ্যামোনিয়ার মধ্যে কিন্তু আর তখন, আচ্ছা, তাহলে আমার জেনারেল অর্ডারটা কি হবে? জেনারেল অর্ডারটা এদের চারজনের জন্য তো অর্ডারটা সেমই থাকবে। আমার প্রবলেমটা কোথায় ক্রিয়েট করলো? অ্যামোনিয়া। অ্যামোনিয়া স্ফুটনাঙ্কটা কোথায় থাকবে? নরমালি এই অর্ডারটা আমার সেমই থাকবে, BiH3 গ্রেটার দ্যান SbH3। এর পরে চলে আসবে অ্যামোনিয়া, তারপরে আসবে ASH3, তারপরে আসবে PH3। এই অর্ডারটা একটু আমাকে খেয়াল রাখতে হবে, কারণ এটা কিন্তু জেনারেল কোনো ট্রেন্ড দিয়ে আমি এক্সপ্লেনেশন দিতে পারছি। এই অর্ডারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখতে হবে? কারণ এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখার আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার তো এই ট্রেন্ডটা ফলো করবে না, কারণ অ্যামোনিয়া অন্য টাইপের বন্ডিং দেখা যাচ্ছে। তাহলে আমি এদের দুজনের মধ্যে কম্পেয়ার কিভাবে করব? এদের চারজনের মধ্যে দেখা যাচ্ছে ভ্যান ডার ওয়ালস, এর মধ্যে দেখা যাচ্ছে হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, তো ওই কারণে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ কতটা তার উপর ডিপেন্ড করছে অর্ডারটা কি হবে। ওই জন্য আমাকে এই অর্ডারটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া মাঝখানে কেন চলে এলো, বা এর স্ফুটনাঙ্কটা একটু বেড়ে কেন গেল এদের দুজনের থেকে? তার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড। এইটা এক্সপ্লেন করা পসিবল। তার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড। ওকে, নেক্সট হচ্ছে গলনাঙ্ক। আমি যদি গলনাঙ্কের অর্ডার সাজাই, সেম এখানে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়ে এক্সপ্লেনেশন দিতে হবে। যদি আমি গলনাঙ্কের অর্ডারে এদেরকে সাজাই, তাহলে এদের ট্রেন্ডটা কেমন হবে? BiH3, SbH3, SH3, PH3 এতে চারজনের ক্ষেত্রে দেখা যাবে ভ্যান ডার ওয়ালস ফোর্স, এর ক্ষেত্রে দেখা যাবে হাইড্রোজেন বন্ড। আচ্ছা, আরো একটা জিনিস, যখন আমি স্ফুটনাঙ্ক অর্থাৎ লিকুইড থেকে গ্যাসে নিয়ে যাচ্ছি, মানে শুরুতে আমার লিকুইডে ছিল, লিকুইডে হাইড্রোজেন বন্ড যতটা না স্ট্রং, সলিড ফেজে বা কঠিন অবস্থায় হাইড্রোজেন বন্ড আরো অনেক বেশি স্ট্রং। তার কারণ অনেক কাছাকাছি আছে তারা।
সেই কারণে অ্যামোনিয়ার মাঝখানে থাকবে না, অ্যামোনিয়া একেবারে শুরুতে চলে আসবে, অ্যামোনিয়ার গলনাঙ্ক হয়ে যাবে ম্যাক্সিমাম। তারপরে আমার জেনারেল অর্ডারটা খুলে হয়ে যাবে। আচ্ছা, এই দুটো আমি কিভাবে মনে রাখবো? প্রথমত এইখানে অ্যামোনিয়া মাঝখানে কেন এলো, শুরুতে কেন এলো না? হাইড্রোজেন বন্ড তো নরমালি স্ট্রং হওয়া উচিত ভ্যান ডার ওয়ালস ফোর্সের তুলনায়, কেন মাঝখানে এলো? তার কারণ নাইট্রোজেনটা লিকুইড ফেজে ছিল, যেখানে হাইড্রোজেন বন্ড মোটামুটি মডারেট টাইপের, খুব স্ট্রং হয় বলতে পারি না, তুলনায় ভ্যান ডার ওয়ালস ফোর্স কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু আমি সলিড ফেজে নিয়ে চলে গেছি, শুরুতে এরা সবাই সলিড, সলিড থেকে লিকুইডে যাচ্ছে, গলনাঙ্ক মানে সলিড থেকে লিকুইডে যাচ্ছে, ওই কারণে এইখানে অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ড কিন্তু অনেক বেশি স্ট্রং তুলনায় এখানে, ঠিক আছে? এখান থেকে এখানে হাইড্রোজেন বন্ডটা অনেক বেশি স্ট্রং এখানের তুলনায়, ওই কারণে গলনাঙ্ক অ্যামোনিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই দুটো জিনিস একটু আমাকে খেয়াল রাখতে হবে, এটাও স্টার মার্ক করে রাখছি, এই দুটো জিনিস কিন্তু একটু খেয়াল রাখার মতো। লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে দ্রাব্যতা। নরমালি দেখা যায় যেহেতু অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে নিজেদের মধ্যে, সেই কারণে অ্যামোনিয়া জলের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, আর ওই কারণে আমি বলতে পারি এই অ্যামোনিয়া কিন্তু আমার জলে দ্রাব্য বা ওয়াটার সলিউবল, অ্যামোনিয়া আমার জলে দ্রাব্য বা ওয়াটার সলিউবল, কিন্তু বাকিরা কেউ জলে দ্রাব্য নয়, তার কারণ বাকিরা জলের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে না। যারা জলের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে তারাই জলে দ্রাব্য হয়, বাকিরা তৈরি করতে যদি পারবে না তারা জলে অদ্রাব্য। ওকে, তাহলে আমাদের কেমিক্যাল প্রপার্টি দুটো জিনিস কমপ্লিট হলো, এক হচ্ছে জারণ সংখ্যা বা অক্সিডেশন স্টেট, সেকেন্ড হচ্ছে হাইড্রাইডস, থার্ড যেটা আজকে করাবো সেটা হচ্ছে অক্সাইডস। আচ্ছা, জেনারেলি গ্রুপ 15 এর এলিমেন্ট গুলো যে অক্সাইড গুলো তৈরি করে তার নরমাল ফর্মুলা হচ্ছে E2O3 অথবা E2O5। যে কম্পাউন্ড গুলোতে E2O3 মানে এখানে যে এলিমেন্ট গুলো প্রেজেন্ট আছে তার অক্সিডেশন স্টেট কত? আচ্ছা, এগুলোকে বলে ট্রাই অক্সাইড, এগুলোকে বলে পেন্টঅক্সাইড। আচ্ছা, E2O3 তে E এর অক্সিডেশন স্টেট কত? কিভাবে বার করব? যার অক্সিডেশন স্টেট বার করব তার অক্সিডেশন স্টেট আমি x ধরে নেব, এখানে দুটো আছে তাই 2x প্লাস অক্সিজেনের হচ্ছে -2, অক্সিজেন আছে 3টে, ইজ ইকুয়ালস টু ওভারঅল চার্জ 0। এখান থেকে আমি যদি x এর ভ্যালু বার করি কত আসবে? x ইজ ইকুয়ালস টু আসবে 6/2 মানে 3। তাহলে এই ধরনের কম্পাউন্ডে আমার গ্রুপ 15 এলিমেন্ট কত অক্সিডেশন স্টেট দেখাবে? +3। আর এই ধরনের কম্পাউন্ডে যদি বার করা হয় তাহলে এখানে এদের অক্সিডেশন স্টেট হবে +5। তার মানে অক্সিজেনের সাথে যখন এটা রিঅ্যাকশন করে তখন এরা যে কম্পাউন্ড গুলো তৈরি করে সেই কম্পাউন্ড গুলোতে জেনারেলি তারা +3 আর +5 অক্সিডেশন স্টেট দেখায়। কেন এরা এত হাই অক্সিডেশন স্টেট দেখায়? কারণ এদের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, অক্সিজেন 16 এরা 15, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি এদের থেকে অনেক বেশি, সেই কারণে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলে এরা অনেক হাই অক্সিডেশন স্টেটের স্পিসিস তৈরি করে। ঠিক আছে, এদের মধ্যে যদি আমি নাইট্রোজেনের কথা ভাবি, নাইট্রোজেন হচ্ছে আমার সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, তার মানে এদের ক্ষেত্রে আমি 2p অরবিটাল পাবো। অক্সিজেনও হচ্ছে আমার একটা সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, এর ক্ষেত্রেও একটা 2p অরবিটাল পাবো। যেহেতু এদের দুজনের কাছে 2p অরবিটাল আছে, ওই জন্য এই নাইট্রোজেনের 2p আর অক্সিজেনের 2p এরা খুব ভালো কিন্তু পাই বন্ড তৈরি করতে পারে। নাইট্রোজেন আর অক্সিজেন এরা কিন্তু খুব ভালো p-pi বন্ড তৈরি করতে পারে। p-pi মানে নরমাল পাই বন্ড, ঠিক আছে? নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে পাই বন্ডিং কিন্তু খুবই স্ট্রং, আর যেহেতু নাইট্রোজেন আর অক্সিজেন সেম পিরিয়ডের এলিমেন্ট সেই কারণে এদের মধ্যে বন্ডিং এত স্ট্রং। আর বন্ডিং স্ট্রং হওয়ার কারণে নাইট্রোজেনের একটা স্পেশাল প্রপার্টি দেখা যায়, এরা +1 থেকে +5 অবধি সমস্ত অক্সিডেশন স্টেটের অক্সাইড গঠন করতে পারে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, নাইট্রোজেন কি কি অক্সাইড তৈরি করতে পারে? N2O, N2O4, N2O5। এদের প্রত্যেককে যদি আমি অক্সিডেশন স্টেট মেজার করি যেরকম ভাবে আগে করলাম, তাহলে এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +1, এখানে +2, এখানে +3, এখানে +4, এখানে +5।
নাইট্রোজেন +1 থেকে +5 অবধি যে কোনো অক্সিডেশন স্টেটে অক্সাইড তৈরি করতে পারে। কেন তৈরি করতে পারে? আর নাইট্রোজেন আর অক্সিজেনের বন্ড অনেক স্ট্রং হয়, সেম পিরিয়ডের এলিমেন্ট, এদের মধ্যে পাই বন্ডিং অনেক স্ট্রং। কিন্তু বাকিদের কথা যদি বলি, ফসফরাস হচ্ছে থার্ড পিরিয়ডের, ওর ক্ষেত্রে আমি 3p পাবো। আরো নিচে যদি যাই 4p 5p 6p, এদের সাথে অক্সিজেনের 2p অরবিটালের ডিফারেন্স অনেক বেশি, ফলে পাই বন্ডিংটা আরো অনেক উইক। ওই কারণে ওরা শুধু এই দুটো টাইপেরই কম্পাউন্ড তৈরি করে, আর নাইট্রোজেন এতগুলো কম্পাউন্ড তৈরি করতে পারে। E2 E2O3 আর E2O5 তো পাবো, প্লাস আরো এক্সট্রা তিনটা টাইপেরও পাবো। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের বন্ড যেহেতু খুব স্ট্রং হয়, কারণ দুজনেই সেম পিরিয়ডের এলিমেন্ট, ওই কারণে নাইট্রোজেন +1 থেকে +5 অবধি এতগুলো জারণ সংখ্যার অক্সাইড তৈরি করতে পারে। কিন্তু বাকিগুলো যেমন ফসফরাসের ক্ষেত্রে এখানে 3p পাবো, আর্সেনিকের ক্ষেত্রে 4p, তো ওদের অরবিটালের মধ্যে সাইজের ডিফারেন্স অনেক বেশি, ফলে পাই বন্ডিং উইক, আর ওরা এতগুলো অক্সিডেশন স্টেটে স্পিসিস তৈরি করে না, নরমালি +3 আর +5 করে। ফসফরাসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফসফরাস P4O6 তৈরি করে, P4O8 তৈরি করে, P4O10 ও তৈরি করে। P4O6 এ ফসফরাসের জারণ সংখ্যা কত? P4O6 এ ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে +3, P4O8 এ ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে +4, এখানে জারণ সংখ্যা +5। এই জারণ সংখ্যাগুলো নরমালি যেভাবে বার করলাম এদের দুজনের ক্ষেত্রে একই হবে, এদের জারণ সংখ্যা বার করা যেতে পারে। আর বাকি যারা প্রেজেন্ট আছে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা এই দুটো কম্পাউন্ড তৈরি করে, আর কিছু তৈরি করে না। ঠিক আছে, তাহলে আমরা যে অক্সাইড গুলো পেলাম, তাহলে এই অক্সাইড গুলোর কয়েকটা প্রপার্টি স্টাডি করব। যেভাবে আমরা হাইড্রাইড গুলোর প্রপার্টি স্টাডি করলাম, সেম আমরা এই অক্সাইড গুলোর কয়েকটা প্রপার্টি স্টাডি করব। মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা যেটা এখানে স্টাডি করব সেটা হচ্ছে এদের আম্লিক ধর্ম। এই প্রত্যেকটা অক্সাইড কিন্তু অ্যাসিডিক, এরা প্রত্যেকেই অ্যাসিডিক। তো এদের অ্যাসিডিটি বা এদের অ্যাসিডিটির অর্ডার কিন্তু আমরা এখানে কম্পেয়ার করব। আচ্ছা, এই যে অক্সাইডগুলো আমি গ্রুপ 15 এর ক্ষেত্রে পেয়েছি, বেশিরভাগ অক্সাইডই হচ্ছে আমার অ্যাসিডিক। কেন এদের অক্সাইডগুলো অ্যাসিডিক? তার কারণ আমরা জানি নরমালি যদি কোনো মেটাল অক্সাইড তৈরি করে, তাহলে মেটালের অক্সাইডগুলো হচ্ছে আমার বেসিক হয়, নন মেটালের অক্সাইডগুলো আমার অ্যাসিডিক হয়, আর যারা মেটালয়েড তাদের অক্সাইডগুলো আমার উভধর্মী টাইপের হয় বা অ্যাম্ফোটেরিক হয়। ঠিক আছে, এখানে বেশিরভাগই আমি গ্রুপ 15 মানে বেশিরভাগই আমি নন মেটাল পাবো, সেই কারণে এদের অক্সাইডগুলো হবে আমার অ্যাসিডিক। ঠিক আছে, তাহলে অ্যাসিডিটি আমি কিভাবে কম্পেয়ার করব? একটু আগেই দেখলাম যে মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম যত বাড়বে তত অ্যাসিডিটি আমার কমবে। সেই কারণে আমি কি বলতে পারি? সেই কারণে আমি বলতে পারি, আচ্ছা ধাতব ধর্ম কার কার উপর ডিপেন্ড করে? ধাতব ধর্ম অবশ্যই ডিপেন্ড করে আয়নাইজেশন এনার্জির উপর। এক হচ্ছে আয়নাইজেশন এনার্জির উপর ডিপেন্ড করে, সেকেন্ড আমি বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করবে। আচ্ছা, ধাতব ধর্ম কখন বাড়বে? ধাতব ধর্ম তখনই বাড়বে যদি তার ইলেকট্রোনেগেটিভিটি কম হয়। ইলেকট্রোনেগেটিভিটি কম থাকা মানে কি? সে ওই যে বন্ডটা তৈরি করবে, বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে কম টানবে। কখন কম টানবে? যদি তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধান কম হয়। আর কার্যকরী নিউক্লিয় আধান যদি কম হয়, তার বাইরের পক্ষে যে ইলেকট্রনগুলো আছে তার উপর আকর্ষণ বল কম, আর তার উপর আকর্ষণ বল কম মানেই হচ্ছে তার ধাতব চরিত্র বেশি। তাহলে আমরা বলতে পারি যদি আমার ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে তাহলে কি হবে? আমার মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্ম কি হবে? মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্ম আমার কিন্তু বাড়বে, আর তখন আমার অ্যাসিডিটি কমবে। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। যদি আমার ইলেকট্রোনেগেটিভিটি কমে তাহলে ধাতব ধর্ম বাড়বে, আর ধাতব ধর্ম বাড়া মানে হচ্ছে অ্যাসিডিটি কমে। সেকেন্ড হচ্ছে আমার অক্সিডেশন স্টেট। যত অক্সিডেশন স্টেট বাড়াবো তত অ্যাসিডিটি বাড়বে। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখলে আমি যে কোনো ট্রেন্ড লিখতে পারবো। ফার্স্ট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কমা মানে অ্যাসিডিটি কমা, অক্সিডেশন স্টেট বাড়া মানে অ্যাসিডিটি বাড়া। তাহলে আমাকে এই দুটো জিনিসই মাথায় রাখতে হবে। যখন আমি ইলেকট্রোনেগেটিভিটি কমাচ্ছি অ্যাসিডিটি কমবে, অক্সিডেশন স্টেট বাড়াচ্ছি মানে অ্যাসিডিটি বাড়বে। ঠিক আছে, ওকে। তাহলে কয়েকটা প্রবলেম নিয়ে এখন আলোচনা করব। ওকে, আচ্ছা, যদি তাহলে আমি কয়েকটা কম্পাউন্ড নিই, N2O3, P4O6, S4O6, SB4O6 আর Bi2O3।
আচ্ছা P4O6 মানে হচ্ছে P2O3 সেম জিনিসই ডাইমার তৈরি করে আছে, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এদের প্রত্যেকটা এলিমেন্টে আমি যদি পাঁচটা কম্পাউন্ড দেখি তাহলে পাঁচটা কম্পাউন্ডেরই যেটা সেন্ট্রাল এলিমেন্ট আছে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ এদের প্রত্যেকেরই অক্সিডেশন স্টেট +3। চেক করে দেখতে পারেন এদের প্রত্যেকেরই অক্সিডেশন স্টেট +3। তার মানে যেহেতু এদের অক্সিডেশন স্টেট সেম তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব। আমি শুধুমাত্র ফার্স্টের ফর্মুলাটা দেখব। ফার্স্টের ফর্মুলাটা বলছে যদি আমার ইলেকট্রোনেগেটিভিটি কমে অ্যাসিডিটি কমবে। আচ্ছা নাইট্রোজেন থেকে ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে কমছে, সেই কারণে আমার অ্যাসিডিটি আস্তে আস্তে কমবে। সবচেয়ে বেশি অ্যাসিডিক কি হবে? এ, তারপরে তারপরে তারপরে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফর্মুলা দিয়ে হয়ে গেল যত আমার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে অ্যাসিডিটি তত কম হবে। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক কে N2O3। নেক্সট আরো একটা কম্পাউন্ড নিচ্ছি N2O, NO, N2O3, N2O4, N2O5। আচ্ছা এদের মধ্যে যদি আমি অ্যাসিডিটি কম্পেয়ার করি তাহলে কি হবে? আচ্ছা এখানে প্রত্যেকই আছে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +1 +2, এখানে +3, এখানে +4, এখানে +5। এখানে কি হচ্ছে? অক্সিডেশন স্টেট বাড়ছে, তার মানে আমি কোন ফর্মুলাটা ইউজ করব? সেকেন্ডটা। অক্সিডেশন স্টেট বাড়া মানে অ্যাসিডিটি বাড়া, তার মানে সবচেয়ে বেশি অ্যাসিডিক কে হবে? এ। ঠিক আছে, তাহলে অ্যাসিডিটি অর্ডার আমি খুব সহজেই আমি লিখতে পারবো। দুটো জিনিস খেয়াল থাকলে আমি অ্যাসিডিটি অর্ডার পুরোপুরি লিখতে পারবো। একটা জিনিস কি, ইলেকট্রোনেগেটিভিটি কমা মানে অ্যাসিডিটি কমা, অক্সিডেশন স্টেট বাড়া মানে অ্যাসিডিটি বাড়া। এই দুটো জিনিস খেয়াল রাখলে আমি যে কোনো অ্যাসিডিটির অর্ডার সাজাতে পারবো। আর এই সমস্ত জিনিস কিন্তু কম্পিটিটিভ এক্সামে অনেকটা বেশি আসে, এমনকি ক্লাস 12 এর যে এক্সাম সেখানেও কিন্তু অ্যাসিডিটির অর্ডার কিন্তু সাজাতে দেয়। ইন জেনারেল আমি কি বলতে পারি? ইন জেনারেল আমি বলতে পারি যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কমলে অ্যাসিডিটি কমে, ইলেকট্রোনেগেটিভিটি কম কাদের ক্ষেত্রে থাকে? যত আমি গ্রুপের নিচের দিকে যাব, ওই কারণে নাইট্রোজেন আর ফসফরাস এদের সমস্ত যে অক্সাইডগুলো পাবো প্রত্যেকটা অক্সাইডই কিন্তু আমার অ্যাসিডিক হবে। আর নিচের দিকে যারা আছে আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ তাদের কিছু কিছু অক্সাইডগুলো আমি বেসিক পাবো। কেন? কারণ নিচের দিকে ইলেকট্রোনেগেটিভিটিটা কম। আচ্ছা আবার নাইট্রোজেনের মধ্যে যদি দেখি যত কম অক্সিডেশন স্টেট থাকবে তত তার অ্যাসিডিটি কম হবে। ওই কারণে N2O এটা কিন্তু অত বেশি অ্যাসিডিক নয়, কিন্তু N2O5 এটা হচ্ছে তীব্র অ্যাসিড। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন ফসফরাসের প্রত্যেকটা অক্সাইডই আমার প্রায় প্রত্যেকটা অক্সাইডই আমার অ্যাসিডিক হয়। নিচের দিকের এলিমেন্টগুলোর যে অক্সাইড সেগুলো অতটা বেশি অ্যাসিডিক হয় না। যেমন এখানে Bi2O3 এটা কিন্তু অ্যাসিডিক নয়, এটা কিন্তু বেসিক। ঠিক আছে, ওকে। আচ্ছা যেমন এখানে Bi2O3, Sb4O6, As4O6 এরা তিনজন কিন্তু অ্যাসিডিক নয়। আচ্ছা যেমন এইখানে N2O3, P4O6 নাইট্রোজেন ফসফরাসের যে অক্সাইডগুলো আছে এরা কিন্তু তীব্র অ্যাসিড। As4O6 কে আমি বলতে পারি উভধর্মী, এরা আবার মোটামুটি একটু বেশি, এ কিন্তু সবচেয়ে বেশি বেসিক। আবার নাইট্রোজেনের মধ্যে যদি কম্পেয়ার করি যত কম অক্সিডেশন স্টেট থাকবে তত সে বেসিক হবে। যেমন এখানে N2O টা হচ্ছে আমার বেসিক, আর যত আমি অক্সিডেশন স্টেট বাড়াতে থাকবো তার অ্যাসিডিটি আরো বাড়বে। ঠিক আছে, তাহলে অ্যাসিডিটি বা বেসিসিটি কম্পেয়ার করার ক্ষেত্রে আমার দুটো জিনিসই শুধু খেয়াল রাখতে হচ্ছে, এই দুটো। তাহলে এই দুটো একটা বক্স করে একদম খাতায় নোট ডাউন করে রাখতে হবে যাতে এটা কখনো ভুলে না যায়। এখান থেকে কিন্তু প্রবলেম আসে অ্যাসিডিটির অর্ডার সাজানো। ঠিক আছে, তাহলে আমাদের গ্রুপ 15 এর যে কেমিক্যাল প্রপার্টি গুলো স্টাডি করছিলাম, জারণ সংখ্যা অক্সিডেশন স্টেট কমপ্লিট হয়ে গেল, হাইড্রাইডস কমপ্লিট হয়ে গেল, অক্সাইডস কমপ্লিট হয়ে গেল, আর একটা বাকি আছে হ্যালাইডস, এটা আমরা নেক্সট দিন স্টাডি